আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2024 ফিজিক্স সেকেন্ড পেপার একটা সৃজনশীল সলিউশন করব। এটা দিনাজপুর বোর্ডে আসা একটা ম্যাথ। দেখো, উদ্দীপকে বলা আছে দুইটা কার্নো ইঞ্জিন, তাদের উচ্চের তাপমাত্রা দেওয়া আছে। একটা হচ্ছে 327 ডিগ্রি সেলসিয়াস আর একটা হচ্ছে 227 ডিগ্রি সেলসিয়াস। ইঞ্জিন দ্বয়ের প্রতি স্তরে সংকোচন প্রসারণের অনুপাত দেওয়া আছে আমাদের, এবং উভয় ইঞ্জিনের কার্যনির্বাহী বস্তু 2 মোল দ্বিপরমাণু গ্যাস, সেটা আমাদের বলা আছে। আমাদের গ নাম্বারে চাইছে উদ্দীপকের প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে সমস্ত প্রসারণের কৃতকাজ নির্ণয় করো। ওকে, জিনিসটা বুঝতে পারলাম। তার আগে আমরা সামান্য ছোট্ট করে একটু কার্নো ইঞ্জিনের যে বেসিক যে ধারণা সেটা একটু আগে বুঝে নিই। যে ধরো, কার্নো ইঞ্জিনে মেইনলি 4টা স্টেপ থাকে। সেটার প্রথম স্টেপ হচ্ছে আমরা একটা ইঞ্জিনের ভিতরে কিছু পরিমাণ গ্যাস একটা নির্দিষ্ট টেম্পারেচারে রাখি, এবং সেই গ্যাসের আমরা প্রথমে সমস্ত প্রসারণ ঘটাই। তো সেই সমস্ত প্রসারণ ঘটানোর ফলে যেই চেঞ্জটা হয় সেটার জন্য আমাদের এই এই রেখাটা সেটার চেঞ্জ রিপ্রেজেন্ট করবে। সো এটা হচ্ছে প্রথম স্টেপ। 2 নম্বর স্টেপে আমরা কি করি? রুদ্ধতাপীয় প্রসারণ ঘটাই। সো 2 নম্বর স্টেপে রুদ্ধতাপীয় প্রসারণ, অর্থাৎ আমাদের এই যে এক্স অ্যাক্সিস সেটা ভলিউম নির্দেশ করতেছে, সেটা ধরো। ওকে, সো 2 নম্বর যে স্টেপ সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। 3 নম্বর যে স্টেপটা সেইখানে আমরা আবার ব্যাকওয়ার্ডে যাই, অর্থাৎ সমস্যা সংকোচন ঘটাই আমরা। আর 4 নম্বর যে স্টেপটা সেটা কি? সেটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। সো 1 2 3 4 এই 4টা স্টেপ তাহলে আমরা বুঝতে পারলাম। এর মধ্যে তাহলে আমাদের কোন স্টেপে কৃতকাজ বের করতে বলছে এখানে? সমস্যা প্রসারণ। এর মধ্যে সমস্যা প্রসারণ ঘটে এই স্টেপ চেয়ে এই স্টেপ। সো এই স্টেপের প্রথম বিন্দুতে দেখো, দুইটা কার্নো ইঞ্জিনের উচ্চ তাপমাত্রা ছিল 327 ডিগ্রি সেলসিয়াস। প্রথম কার্নো ইঞ্জিন যদি আমরা নেই, 327 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকবে সেটা। অর্থাৎ উচ্চ মানে কি, যেখান থেকে তুমি শুরু করছো তোমার প্রসেসটা। সো 327 ডিগ্রি সেলসিয়াস এই পয়েন্টের যদি হয় টেম্পারেচার, তাহলে এই পয়েন্টে পৌঁছাইলে তার টেম্পারেচার কত হবে? 327 ডিগ্রি সেলসিয়াসই থাকবে, কারণ এই পুরো পথটা কিন্তু সমস্য পথ। সো টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। তাহলে সমস্য প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি কৃতকাজের সূত্র কি? W is equals to nRT ln V2 by V1 বা P1 by P2। সো এখানে দেখি আমাদের কোন কোন ডেটা দেওয়া আছে। আমাদের মূল সংখ্যার মান দেওয়া আছে, আর এর মান জানি, টেম্পারেচারের মানও আমাদের দেওয়া আছে। সো আমাদের কি জানতে হবে? V2 আর V1, অর্থাৎ ভলিউমের কি চেঞ্জ হয়েছে সেটা আমাদের জানতে হবে। 2 নম্বর যে লাইনটা, ইঞ্জিনের প্রতি স্তরে সংকোচন এবং প্রসারণের অনুপাত 1:2, এই যে জিনিসটা বলা আছে সেটার বলতে আমাদের মনে করো এই প্রথম স্টেপ যেটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি আমরা যাই, সমস্যা তো প্রসারণ ঘটতেছে, অর্থাৎ কি ভলিউমের কি চেঞ্জ হইতেছে না। সো এইটা ধরো V1 আর এই পয়েন্টটা ধরো V2। সো কিভাবে চেঞ্জ হইতেছে? অর্থাৎ V1 যদি তুমি এক্স ধরো, V2 তোমার হবে 2x, অর্থাৎ দ্বিগুণ হয়ে যাবে। এই জিনিসটাকে আমরা 1:2 বলি। বুঝতে পারছো? সো প্রতি স্টেপে এই 1:2 যে রেশিওটা সেটা মেনটেন করতেছে। সো ভলিউম বাড়ক বা কমক, এই 1:2 রেশিওতে কি হবে? বাড়বে বা হ্রাস পাবে, যেখানে যেটা হওয়া উচিত। যেমন এই কেসে ভলিউম বাড়া উচিত, এই কেসে ভলিউম বাড়া উচিত, এই কেসে ভলিউম কমবে, আবার এই প্রসেসে কি ভলিউম কমবে। সো এই হচ্ছে বেসিক ধারণা। সো আমরা এখন বুঝতে পারলাম, আমরা যদি সবগুলো মান এখন বসাই, এন এর মান 2, আর এর মান 8.314 বসাবো, কারণ আমরা এসআই এককে বা জুল এককে আমাদের কৃতকাজের মান পাইতে চাই। আর টেম্পারেচার কেলভিনে বসাইতে হবে। 327 ডিগ্রি সেলসিয়াসকে যদি তুমি কেলভিনে নাও, সো এটার সাথে কত যোগ করতে হবে? 273 যোগ করতে হবে। তো সেটা যদি যোগ করো 300 400 500 মোট 600 হবে। 600 ইন্টু লন V2 বাই V1। সো আমরা এখান থেকে দেখতে পাইছি V1 যদি হয় x, V2 কত হবে? 2x। সো আমরা যদি এখন সব কিছু ক্যালকুলেশন করি, আমরা দেখবো আমাদের অ্যান্সার হবে 6915.39 জুল। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এখন আমাদের পালা ঘর। ঘতে কি বলছে? উদ্দীপকের কার্নো ইঞ্জিনের মধ্যে কোনটা বেশি কার্যক্ষম সেটা বের করতে হবে। সিম্পল বিষয়, দুইটা ইঞ্জিনের কোনটা বেশি কার্যক্ষম সেটা আমরা কিভাবে বুঝবো? দুইটার আমরা কর্মদক্ষতা বের করব। সো ইটা 1 এবং ইটা 2 বের করে আমাদের মেইন টার্গেট। সো তারপর সেই দুইটাকে আমরা কম্পেয়ার করব। তার আগে ইটার ইকুয়েশন কি? এই ইঞ্জিনটা যেহেতু কার্নো ইঞ্জিন আমরা জানি, সো আমরা চাইলে কার্নো ইঞ্জিনের জন্য যে ইকুয়েশন 1 - T2/T1 ইন্টু 100%, এটা ইউজ করতে পারি। আর যদি কার্নো ইঞ্জিন না হইতো তখন আমাদের Q2/Q1 বসানো লাগতো। তখন আমাদের
তাপের আদান প্রদান দিয়ে করা লাগতো, বাট এখানে যেহেতু বলছে কার্নো ইঞ্জিন, সো কার্নো ইঞ্জিনের জন্য টেম্পারেচার দিয়ে যে সূত্রটা সেটাই আমরা ইউজ করতে পারি। সো এই যে ইটা ওয়ান ইটা টু বের করার জন্য তাহলে আমরা এখানে দেখতেছি দুইটা কেজে কিন্তু টি ওয়ান এর মান দেওয়া আছে, সো দুই কেজেই টি টু যে মানটা সেটা আমাদের বের করতে হবে। সো সেটা বের করার জন্য চলো একটু এই জায়গাটা একটু আমরা একটু দেখি যে আমাদের এই যে গ্রাফটা তো আমরা আঁকছি কার জন্য, দুইটা কার্নো ইঞ্জিনের জন্যই কিন্তু সেম গ্রাফটা ফলো হবে। এই যে গ্রাফ এই পয়েন্টে মনে করো যাত্রা বিন্দু, সো একটা প্রসেস শেষ হয়েছে এই পয়েন্টে, সো এই পয়েন্টে যাত্রা মুভমেন্টে সে ছিল কত 600 কেলভিন। তাহলে 600 কেলভিন যদি হয় এই পয়েন্টে পৌঁছালে তার টেম্পারেচার কত হবে, 600 কেলভিনই থাকবে না, কারণ সমস্ত প্রক্রিয়া। সো এই প্রসেসে কিন্তু কোনো টেম্পারেচারই কিন্তু চেঞ্জ হবে না। সো এই প্রসেসে যদি আমরা টেম্পারেচারের মান বের করতে চাই সেটা কিন্তু আমরা বের করতে পারবো না। সো তারপরের প্রসেসে আমরা যাই। 2 নম্বর প্রসেস কি, V2 থেকে এই যে এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টে চলে আসছি। সো এই কেসে কি ঘটতেছে, এখানে রুদ্ধতাপীয় প্রসারণ। সো আমরা জানি রুদ্ধতাপীয় প্রসারণ মানে কি, তাপের আদান প্রদান হয় না, কিন্তু কি টেম্পারেচার চেঞ্জ হয় না, অবশ্যই হয়। সো এখানে টেম্পারেচারে চেঞ্জ হবে। সো টেম্পারেচার যদি চেঞ্জ হয় তাহলে আমরা তো জানি যে তাপ কনস্ট্যান্ট, তাপ যেহেতু চেঞ্জ হয় না তাহলে আমাদের ভলিউমের কিন্তু রেশিও আমাদের জানা আছে। সো ভলিউম দিয়ে যদি আমরা জানা থাকে রেশিও, তাহলে আমরা টেম্পারেচার এবং ভলিউমের মধ্যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য যে সম্পর্ক সেটা আমরা ইউজ করতে পারি। সেটা কি, আমরা জানি T1 V1 টু দ্য পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস T2 V টু দ্য পাওয়ার গামা মাইনাস 1। সো এখান থেকে যদি আমাদের T2 বের করতে হয় সেটা আমরা বের করতে পারি এভাবে, V1 বাই V2 এক পাশে রাখো, এই পুরোটির উপরে গামা মাইনাস 1 ইন্টু T1। আর এখানে যেহেতু বলেই দিছে যে এটা একটা দ্বি পরমাণু গ্যাস, সো এটার জন্য আমাদের গামার মান কত নিতে হবে, 1.4। সো গামা মান 1.4, V1 V2। 1 নং প্রসেসের জন্য তাহলে আমরা আগে বের করি যে 1 নং ইঞ্জিনের জন্য আমাদের যে T2 প্রাইম সেটা কত হবে, V1 বাই V2। সো V1 যদি হয় x 1 নং প্রসেসের জন্য, V2 কত হবে 2x। সো এইটার উপর গামা মাইনাস 1, গামার মান হচ্ছে 1.4 মাইনাস 1 ইন্টু T1। সো T1 কত আমাদের 600 কেলভিন আমরা জানি। সো আমরা যদি এখন T2 বের করি, সো আমরা দেখব T2 প্রাইম আমাদের আসে 454.7 কেলভিন। এবং আশ্চর্য না জিনিসটা যে T1 কি, রুদ্ধতাপীয় প্রসারণে আমরা যতই ভলিউম বাড়াইতেছি আমাদের টেম্পারেচার কি হয়ে গেল, কমে গেল। এবং জিনিসটা এমনই হয় যে রুদ্ধতাপীয় প্রসারণে তাপমাত্রা কমে আর রুদ্ধতাপীয় সংকোচনে কি হয়, তাপমাত্রা বাড়ে। সো এখানে যেহেতু প্রসারণের জন্য সূত্রটা ইউজ করছি, সো টেম্পারেচার 600 থেকে 454-তে চলে আসছে। সো এখন আমাদের ইটা 1 বের করতে হবে। আমরা জানি ইটা 1 হচ্ছে 1 মাইনাস T2 প্রাইম ডিভাইড বাই T1 প্রাইম ইন্টু 100%, যেখানে T2 প্রাইম 454.7 আর T1 হচ্ছে কত 600 কেলভিন। সেটা যদি আমরা বসাই আমরা দেখবো আমাদের এটার মান হবে প্রায় 24.2%। ওকে, সো আমাদের একটার কাজ শেষ। এখন আমরা 2 নং ইঞ্জিনের জন্য সেম জিনিসগুলাই করব। সো ফার্স্ট অফ অল আমাদের T2 প্রাইম ডাবল প্রাইম বের করতে হবে। সো পরবর্তীতে কেসে V1 যদি হয় x, V2 কত হবে থ্রাইস x, কারণ 1:3 অনুপাতে কি হবে, সংকোচন প্রসারণটা হবে। সো এটার উপর 1.4 মাইনাস 1 ইন্টু 227 ডিগ্রি সেলসিয়াস। সো এটা যদি আমরা কেলভিনে নেই সেটা হবে কত কেলভিন, 500 কেলভিন। সো এখন যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের রেজাল্ট হবে 322.19 কেলভিন। ওকে, সো আমাদের ইটা 2 এখন বের করব। সো 1 মাইনাস T2 ডাবল প্রাইম ডিভাইড বাই T1 ডাবল প্রাইম ইন্টু 100%। সো সবগুলো ডাটা যদি আমরা বসাই দেই আমরা দেখব আমাদের অ্যান্সার হয় 35.2%। সো আমরা এখানে দেখতেছি যে আমাদের ইটা 2 এর যে মানটা সেটা কি ইটা 1 এর চেয়ে বড়। সো তার মানে কোনটা বেশি কার্যক্ষম, 2 নম্বর যে ইঞ্জিনটা সেটা কি বেশি কার্যক্ষম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই হচ্ছে সলিউশন। আল্লাহ হাফেজ।